আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম মুক্তাদির ফাহিম, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলিতে, আর কলেজ ছিল রংপুর ক্যাডেট কলেজ। তো আজকে আমরা জেনারেল ম্যাথের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়বো। তো দেখা যাক, তো চ্যাপ্টারটার নাম কি আসলে? চ্যাপ্টারটার নাম হলো বাস্তব সংখ্যা। এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো খুব ভালো মতো বোঝা অনেক জরুরি, কারণ এখানে রিয়েল নাম্বারগুলো আসলে আমরা আইডেন্টিফাই করে শিখবো, এবং এটা দিয়ে আসলে তোমাদের বইটা শুরু। তো প্রথম চ্যাপ্টারটাতে যদি তুমি ভালো মতো এক্সপার্ট না হও, পরবর্তীতে কিন্তু এরকম একটা চান্স থাকতে পারে যে তুমি মানে ফার্স্ট চ্যাপ্টারটাই পারো না, এরকম একটা যদি মনোভাব চলে আসে, তাহলে কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো তোমার জন্য প্যারাদায়ক হতে পারে। তো সেজন্য আমরা কি করব, এই ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো মতো আয়ত্ত করব। তো এই চ্যাপ্টারটার আমি খুব একটা ওভারভিউ দিচ্ছি না, কারণ এই চ্যাপ্টারে আলাদাভাবে টপিক ওরকম নাই। স্টিল যদি একটু বলি যে কি কি আছে, এখানে মেইনলি নাম্বারের বিভিন্ন ধরনের যে ক্লাসিফিকেশনগুলো আছে না, যে কোনটা কোন সংখ্যা, বাস্তব সংখ্যাগুলো কি কি প্রকার আছে। যেমন এই যে তোমাকে যদি জাস্ট একটা এই জিনিসটা যদি দেখাই, ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবা যে বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশনটা আছে, এটা নিয়ে আমাদের মেইনলি এই ক্লাসের ফার্স্ট পার্টটুকু বা এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটুকু। তাও বলে রাখি যে এই চ্যাপ্টারটাকে আসলে আমি দুইটা ক্লাসে নিছি, কারণ খেয়াল করলাম যে তোমাদের জন্য লেন্দি ক্লাস করা আসলে বোরিং হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি আজকের ক্লাসটা খুবই সহজ, তোমরা যদি খাতা কলম নিয়ে নাও বসো, স্টিল আজকের ক্লাসটা চলবে। আজকের ক্লাসে খাতা কলম নিয়ে না বসলেও চলবে, কারণ এখানে মেইনলি আমরা ক্লাসিফিকেশনগুলো ভালো মতো দেখবো। ক্লাসটা খুব একটা লেন্দি হবে না, আর যেগুলো হলো তোমার অ্যাপ্লাই করব বা যখন আমরা ম্যাথ করব, সেটা আমি পরের ক্লাসে রাখছি। ওই ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের থেকে, এটা সত্যি কথা। বাট আজকের ক্লাসটা যে ফেলে দেওয়ার মতো ব্যাপারটা এরকম না। আজকের ক্লাসের কনসেপ্ট না বুঝলে তুমি পরবর্তীতে কোনো ম্যাথই করতে পারবা না। তো সেই জন্য আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করো। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি নাকি? আচ্ছা, তাহলে চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস, এই বাস্তব সংখ্যাকে আসলে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই ক্যাটাগরি গুলাকে আবার বিভিন্ন মানে ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি এভাবে ভাগ করতে পারি। তো মেইনলি দুই ভাগে ভাগ করব। সংখ্যা কয় প্রকার, এটা যদি বলি, মানে প্রথমে যদি বলি যে সংখ্যা কয় প্রকার, এখানে কিন্তু আসবে হলো বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা কোনগুলা? বাস্তব সংখ্যা তো 1 2 3 4 5 6 এগুলাই, তাই না? বাট কাল্পনিক সংখ্যা কোনগুলা, এগুলা নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে? আমি যদি একটু তোমাদেরকে বলি যে কাল্পনিক সংখ্যা কোনগুলো, এগুলো হলো গিয়ে, দেখো আমরা কিন্তু কি করি যে √1, এটা কি √1 তো 1ই, তাই না? কিন্তু তোমরা একটা জিনিস দেখবা যে সবসময় পড়ছো যে নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট বা বর্গমূল বের করা যায় না। কিন্তু আমি যদি বলি যে √1 আসলে কি, মানে এই জিনিসটা কি, মানে এই জিনিসটা কি এক্সিস্টই করে না, নাকি এক্সিস্ট করে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি নাই? বিষয়টা কিন্তু আসলে এটা কিন্তু এক্সিস্ট করে, এবং পরবর্তীতে দেখবা আসলে আমি তো এগুলা নিয়ে পড়ালেখা করতেছি, মানে আমি তো ট্রিপলিতে পড়ি, তাই না? তো ট্রিপলিতে তো আমাদের কারেন্ট নিয়ে অনেক কিছু পড়ালেখা করতে হয়। তো এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আসলে, মানে বর্তমান মডার্ন ওয়ার্ল্ড যেদিকে আগাইছে, এই জিনিসটার উপর মানে অনেকটুকু বেস করে আছে। কমপ্লেক্স নাম্বার বা তুমি ইমাজিনারি নাম্বার যেটাই বলো না কেন, এই কমপ্লেক্স নাম্বার না থাকলে আসলে আমরা যে ইলেকট্রিসিটি নিয়ে এত পড়ালেখা করতেছি, এটা পসিবলই ছিল না। এই √1 এটাকেই বলে হলো আই। আই কি? আই হলো গিয়ে তোমার ইমাজিনারি নাম্বার। তাহলে এটাকে কি বলতেছে? ইমাজিনারি নাম্বার, বা এটাকে বলতেছিল কাল্পনিক সংখ্যা। তো এটা হলো আমাদের পড়ালেখার কনসার্ন না, একদমই। আমাদের পড়ালেখার কনসার্ন হলো কি? পড়ালেখার কনসার্ন হলো বাস্তব সংখ্যা। মানে এই যে এই জিনিসগুলো আমরা পড়বো না, আমরা শুধু বাস্তবে যেগুলো এক্সিস্ট করে বা যেগুলোকে আমরা আসলে গুনতে পারি খুব ভালো মতো হাতে কলমে, সেগুলো হলো গিয়ে বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যার আবার কি কি শ্রেণীবিন্যাস আছে সেগুলো একটু দেখি এবার আমরা। তো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসে প্রথমেই আসবে হলো স্বাভাবিক সংখ্যা। কয় প্রকার ভাগ করা হয়েছে ওরকম মুখস্থ করা লাগবে না যে বাস্তব সংখ্যা এত প্রকার বা এত শ্রেণীতে ভাগ করা হয়েছে, এরকম লাগবে না। তো প্রথমে যে ক্যাটাগরিটা আসবে সেই ক্যাটাগরিটা হলো স্বাভাবিক। আমার একটু ঠান্ডা লাগছে, সরি আর কি। তো বাস্তব সংখ্যার প্রথমে যে পার্টটুকু আসবে সেটা হলো স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যার ইংলিশ হলো ন্যাচারাল নাম্বার। এই জিনিসটা একটু মাথায় রাখো। স্বাভাবিক সংখ্যার ইংলিশ কি? এটা হলো ন্যাচারাল নাম্বার। আচ্ছা, আমি একটু পেনটা ঠিক করে নিব কি একটা। আচ্ছা, এটা মনে হয় ভালো লেখা হয়, তাই না? আচ্ছা, আর এই যে দেখো, এটা হলো ন্যাচারাল নাম্বার। ইংলিশে এই জিনিসগুলো বোঝা একটু আমার কাছে মনে হয় তুলনামূলক সহজ,
কারণ বাংলায় ওয়ার্ডগুলো কিছুটা সিমিলার মনে হয়, বাট স্টিল তোমরা আইডেন্টিফাই করতে পারো, সমস্যা নাই। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? এগুলো হলো 1 2 3 4, এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। এই যে দেখো 1 2 3 4 এগুলা। কিন্তু স্বাভাবিক সংখ্যার একই, মানে স্বাভাবিক সংখ্যার আলাদা ক্যারেক্টারিস্টিক্স কি? স্বাভাবিক সংখ্যার আলাদা ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে এটা তোমার অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি তুমি ঋণাত্মক সংখ্যা নাও, ঋণাত্মক সংখ্যা কি আমরা স্বাভাবিক সংখ্যা বলবো? যে সাপোজ -1, এটা কি পূর্ণ সংখ্যা? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা, বাট এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? আসলে এটা পড়বে না, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে স্বাভাবিক সংখ্যা অবশ্যই কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কোনগুলো? যেগুলো হলো গ্রেটার দেন 0। 0 কি ধনাত্মক সংখ্যা? 0 কিন্তু ধনাত্মক না। তাহলে 0 কি ঋণাত্মক সংখ্যা? না, 0 কিন্তু ঋণাত্মকও না। তাহলে 0 কি? 0 0ই। 0 ধনাত্মকও না, 0 ঋণাত্মকও না। তাহলে এখানে খুব ভালো মতো বলে দিছে আসলে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড মানেই হলো তোমার পূর্ণ সংখ্যা। আর খণ্ড কোনগুলা? খণ্ড হলো যেগুলো ভগ্নাংশ, যেমন 1 আর 2 এর মাঝখানে কি আছে? 1.5 আছে না, এটা কিন্তু হলো খণ্ড 1 আর 2 এর মাঝখানে। তাহলে অখণ্ড হইতে হবে, মানে পূর্ণ সংখ্যা হইতে হবে। এখানে আরো কিছু জিনিস আলোচনা করে ফেলছে, সেটা হলো কি মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। এই দুটো জিনিস তোমরা খুব ভালো মতো জানো, তাই না? কোনগুলা মৌলিক সংখ্যা? যেগুলার উৎপাদক 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা নাই, সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে 2 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 2 মৌলিক সংখ্যা। 1 কি মৌলিক সংখ্যা? একটু বলো তো চিন্তা ভাবনা করে, 1 কি মৌলিক সংখ্যা কিনা? 1 এর উৎপাদক কিন্তু ওই সংখ্যা নিজেই 1 এবং 1, এটা সত্যি কথা। বাট আসলে 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 1 কে কি বলা হয় বলো তো? এটা তোমাদের জন্য আমি কুইজ হিসেবে রেখে দিলাম। 1 সংখ্যাটাকে আসলে কি বলা হয় এটা একটু তোমরা কমেন্টে জানাবা অবশ্যই। তাহলে এটা গেল মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলা? যৌগিক সংখ্যা হলো যেগুলোর উৎপাদক 1 এবং ওই সংখ্যা বাদে আরো সংখ্যা থাকে, সেগুলো হলো যৌগিক সংখ্যা। এটা তোমরা জানো, আমি জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ড করে দিচ্ছি। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেই ইম্পর্টেন্ট টার্মটা হলো কি, এই যে দেখো সহমৌলিক সংখ্যা। এই সহমৌলিক সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোঝা লাগবে। এটা কিন্তু আজকের ক্লাসে এটা নিয়ে আলোচনা আছে। তাহলে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হলো যে দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয়, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলবে। যেমন সাপোজ আমি যদি এক্সাম্পল দেই, দেখো তাহলে সহমৌলিক সংখ্যার ইংলিশ কি? ইংলিশ হলো তোমার কো-প্রাইম নাম্বারস, ঠিক আছে? কো-প্রাইম নাম্বারস। আমি ইংলিশ টার্ম বেশি ইউজ করি, আমি আগেও বলছি ইংলিশ টার্ম শিখে রাখো, তোমাদেরই লাভ। এখন তুমি স্কুল পড়ো, কলেজে পড়ো, যাই পড়ো না কেন, আলটিমেটলি ভার্সিটি তো পড়বা নাকি? ভার্সিটিতে তো অনেক হেল্প হবে তোমাদের। আচ্ছা দেখো, তাহলে সাপোজ যে 3 আর হলো 7, দেখো দেখি এই 3 আর 7 এর গসাগু নিয়ে আমি আলোচনা করতেছি না আসলে, ঠিক আছে? নাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে আমি যদি আরো ডিপে ঢুকি। তাহলে 3 আর 7 এর গসাগু কত বলো তো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এদের তো কোনো সাধারণ গুণনীয়কই নাই, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি হবে? গসাগু হলো 1 না? গসাগু হলো কি তোমার 1। তাহলে এই 3 আর 7 কি? এই 3 আর 7 কিন্তু হলো তোমার কো-প্রাইম। বুঝতে পারছো? সেম ভাবে আমি যদি বলি যে 3 আর 13, 3 আর 13ও কিন্তু সহমৌলিক সংখ্যা হবে। আবার যদি বলি যে 7 আর 19, এটাও কিন্তু সহমৌলিক সংখ্যা হবে। বাট আমি যদি বলি যে 7 আর সাপোজ 21, এটা কি সহমৌলিক হবে? এটা কিন্তু মোটেও সহমৌলিক হবে না। এটা সহমৌলিক হওয়ার কোনো চান্সই নাই, কারণ এর গসাগু কত? এর গসাগু হলো গিয়ে 3, গসাগু হলো গিয়ে 7। তাহলে গসাগু কি 1 হয়েছে? মোটেও না, গসাগু হয়ে গেছে আমাদের 7। এখন গসাগু যদি 7 হয়, তাহলে কি সেটা আর কো-প্রাইম থাকবে? থাকবে না। আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে -3 আর 7 এরা কি কো-প্রাইম হবে নাকি হবে না? মানে এখানে 3 আর 7 তো কো-প্রাইম, এটা তো আমরা দেখছি, তাই না? কারণ এদের গসাগু কি? গসাগু হলো 1। 7 আর 19 গসাগু কি? গসাগু হলো 1। তাহলে এরা সবগুলাই হলো গিয়ে কো-প্রাইম নাম্বার। বাট এই -3 আর 7 এটা কি কো-প্রাইম হবে? আসলে কিন্তু হবে না। কেন হবে না?
কারণ এখানে দেখো এখানে কি বলা আছে, স্বাভাবিক সংখ্যা হইতে হবে। এখন এই যে -3, সরি এই যে -3, এই -3 স্বাভাবিক সংখ্যা? মোটেও না। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি না হয় তাহলে সেটা তো কোপ্রাইম হওয়ার কোনো চান্সই নাই, তাই না? কারণ আমার তো আগে কন্ডিশন ফিল আপ করতে হবে, আমার কন্ডিশনই ফিল আপ করতেছে না, সেটা সমমৌলিক হবে কি না সেটা তো পরের ইস্যু। মানে কন্ডিশন কি কি তাহলে? এখানে কন্ডিশন হলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, সেকেন্ড কন্ডিশন হলো গোসাগু মান হতে হবে। তো এ তো আমার ফার্স্ট কন্ডিশনই ফিল আপ করে নাই, সেকেন্ড কন্ডিশন আর কি ফিল আপ করবে, তাই না? তাহলে কোনটা কোপ্রাইম কোনটা কোপ্রাইম না এটা বুঝতে পারছো, এটা কিন্তু কাজে লাগবে, সেজন্য আমি বলতেছি। আচ্ছা, এখন দেখো পূর্ণ সংখ্যা। মজার বিষয় হলো আমাদের পূর্ণ সংখ্যা জিনিসটা আগে পড়ানো উচিত ছিল না? অবশ্যই, মানে আমি মনে করি যে আমাদের পূর্ণ সংখ্যাটা আগে পড়ানো উচিত ছিল, বাট বইয়ে যে সিকোয়েন্সে আছে আমি সেই সিকোয়েন্সেই আগাচ্ছি। কারণ আমার মোটো এটাই, আমি সবসময় এই জিনিসটাই বলি যে বইয়ের মতো করে পড়তে। কারণ বই খুলে যদি তোমার একবার মনে হয় যে বইয়ের জিনিসগুলো নতুন, বা বইটা দেখে তুমি সাহস পাচ্ছ না, তখন কিন্তু ঝামেলা আছে। বাট বই যদি তুমি দেখে কনফিডেন্স পাও, আরে বইয়ের তো সবকিছু আমি পারি, তাহলে এটা যে কি পরিমাণ একটা বুস্ট আপ দিবে তোমার মেন্টালিটিকে, এটা বলা মানে বলার বাহিরে আসলে। তো সেই জন্য বইয়ের মতো করে আগাই। আর আমরা অবশ্যই আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব, বাট আমরা আগে আমাদের মেইন কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিই, তাহলেই ঠিক হবে। আচ্ছা দেখো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? ওই যেটা বললাম যে যেগুলো হলো ফ্র্যাকশন থাকবে না, যেমন 3 আর 4 এর মাঝখানে অনেক নাম্বার আছে, 5 আর 6 এর মাঝে অনেক নাম্বার আছে, বাট যেগুলো ফ্র্যাকশন না, যেমন 1 2 3 4, এগুলাকে বলতেছে হলো পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি হইতে পারে? পূর্ণ সংখ্যা কিন্তু তোমার ধনাত্মকও হইতে পারে। পূর্ণ সংখ্যা কি হইতে পারে? ধনাত্মক। আবার তোমার পূর্ণ সংখ্যা হইতে পারে ঋণাত্মক। আবার তোমার পূর্ণ সংখ্যা কি হইতে পারে? জিরো হইতে পারে। জিরো কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে এক্সাম্পল গুলো দিয়ে দিছে, তো এই জিনিসগুলো আমি কি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। এখন দেখো ভগ্নাংশ, ওই যে চলে আসছে, আসলে সবকিছু আসবে। তাহলে ওই যে তখন থেকে এই কথাই বলতেছি যে ভগ্নাংশ কোনগুলা? ভগ্নাংশ হলো যেগুলো 1 আর 2 এর মাঝখানে, যেমন 1.2 1.3 1.4, এগুলো সবগুলো কিন্তু ভগ্নাংশ। তো ভগ্নাংশের কি কি থাকে? ভগ্নাংশের আমরা কি জানি যে একটা লব থাকে, একটা হর থাকে, তাই না? এগুলো কি এখানে বলা আছে? আচ্ছা দেখো, এখানে বলা আছে, আমি এখানেই ক্লিয়ার করে নিই জিনিসগুলোকে, আর নতুন পেজে না যাই। এটা কি বলতো? পি। পি হলো গিয়ে তোমার, পি হলো তোমার লব, আর কিউ কি? কিউ হলো তোমার হর, তাই না? তাহলে এরকম যদি পি বাই কিউ ফরম্যাটে আমরা লিখতে পারি, তাহলে সেটাই হলো গিয়ে আমার ভগ্নাংশ। এখন এই পি আর কিউ লব আর হরের উপর ডিপেন্ড করে ভগ্নাংশকে আমি আবার ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? লব যদি হরের থেকে ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি? প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রকৃত ভগ্নাংশ। আর যদি লব হরের থেকে বড় হয় তাহলে সেটাকে কি বলতেছি আমরা? দেখো এখানে লব হরের থেকে বড়, সেটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এক্সাম্পল দিয়ে দিছে, এই যে এগুলা দেখো, এগুলা কি? এগুলো হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ 1 2 এর থেকে ছোট, 1 3 এর থেকে ছোট। আর এগুলা হলো গিয়ে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, কারণ দেখো এখানে লবগুলা কিন্তু বড়, হরগুলা ছোট, তাই না? আচ্ছা, তোমাদের কি লাইটের ইফেক্ট পড়তেছে? আচ্ছা, দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, দেখা গেলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো সামনে আগাই। এগুলা জিনিস আসলে জানো তোমরা, তাই না? আমরা রিক্যাপ করতেছি। মানে একটা জিনিস কি, তুমি ক্লাস 8 এ অনেক কিছু পড়ছো, এখন ক্লাস 9 10 এর নতুন জিনিস শুরু করবে, বাট তার আগে ক্লাস 8 এর জিনিসগুলোকে রিক্যাপ করাই নিবে না? তুমি তো ভুলে যেতে পারো, মাঝখানে একটা ব্রেক ছিল, যেহেতু একদম ফার্স্ট চ্যাপ্টার, তো এই জিনিসগুলো সেজন্য আর কি একটু তোমাদেরকে জাস্ট রিক্যাপ করাই নিচ্ছে। এখন আসি মূলদ সংখ্যা। এই টার্মটা হয়তো বা তোমরা নতুন শুনে থাকতে পারো, যে মূলদ সংখ্যা এটা আবার কি? মূলদ সংখ্যার ইংলিশ কি? ইংলিশ হলো রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যে যদি তুমি একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো, তাহলে সেটাকে বলবো হলো রেশনাল সংখ্যা। মানে সাপোজ কোন একটা সংখ্যা, এটাকে তুমি পি বাই কিউ বা কোনো একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলে এটা রেশনাল সংখ্যা বা মূলদ সংখ্যা। এখন যেমন দেখো, নর্মালি আমি যদি এক্সাম্পল দেই যে 2, এটা কি মূলদ নাকি অমূলদ? এটা তো দেখে আমাদের কি মনে হচ্ছে? অবশ্যই পূর্ণ সংখ্যা মনে হচ্ছে, তাই না? বাট এটাকে কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো কিনা? আমরা কি 2 কে 2/1 আকারে লিখতে পারি না? অবশ্যই কিন্তু 2/1 আকারে লিখতে পারি। তাহলে এটা কি পি বাই কিউ আকারে লিখলাম না? এটা তো অবশ্যই আমি পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলেই সেটা আমার হয়ে যাবে মূলদ। তাহলে একটা জিনিস শিওর,
যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে এগুলো সবগুলোকে আমি নিচে 1 দিয়ে লিখলেই পি বাই কিউ আকার হয়ে যাবে। তার মানে সবগুলা পূর্ণ সংখ্যাই আসলে হলো মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনগুলা, বা মানে মূলদ যেহেতু আসছে এর এগেইনস্টে তো কিছুটা থাকতে হবে, তাই না? না হলে হুদাই আমি মূলদ জিনিসটা কেন নিয়ে আসবো? তো অমূলদ কোনগুলা এগুলো দেখবো, একটা এক্সাম্পল দিলেই তুমি ক্লিয়ার হয়ে যাবা। বাট তার আগে কয়েকটা এক্সাম্পল দেখে নেই। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হলো কিউ নট ইকুয়াল টু 0। কিউ যদি 0 হয়ে যায়, সেটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে, তাই না? তো সেটা তো এক্সিস্টই করবে না। তো এই জিনিসটা আসলে বাই ডিফল্ট হয় লাগবে, কারণ কিউ ইকুয়াল টু 0 হলে সেটা আর তুমি কাউন্টই করতে পারবে না, সেটা অসীম হয়ে যাবে। এখানে যেমন দেখো 3/1, 11/2, 5/3, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হলো তোমার মূলদ সংখ্যা। আচ্ছা, এখন পি বাই কিউ, এই পি বাই কিউ তো নর্মাল যে কোনো নাম্বার হইতে পারে, বাট মজার বিষয় হলো আমরা মূলদ সংখ্যাকে যে কোনো দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লিখতে পারি। এই যে এইটা আমরা দেখো, যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। এটা মনে হয় হাইলাইটার, তাই না? সরি, এটা হাইলাইটার না, তাহলে এটা হাইলাইটার। আচ্ছা, হাইলাইটার লাগবে না, জিনিসটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। এখানে আমি প্রথমে কি বললাম? এখানে আমি বললাম যে পি বাই কিউ আকারে লেখা যায়, বাট এখন আমি বলতেছি যে শুধু পি বাই কিউ আকারে লেখা যায়, ব্যাপারটা এখন না। দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায়। কেমন? সাপোজ যে মনে করো যে 6 একটা নাম্বার, 6 কে আমি কি লিখতে পারি বলতো? 12/2 লিখতে পারি না? তাহলে এটাও কিন্তু আমি পি বাই কিউ আকারে প্রকাশ করছি। এটা কিন্তু আমার তখনই হয়ে গেছে, এটা কিন্তু আমার মূলত হয়ে গেছে অলরেডি। বাট এই 12/2 কে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমি কি লিখতে পারি? 6/1 লিখতে পারি না? অবশ্যই 6/1 লিখতে পারি। এই 12 আর 2 এরা কি ছিল? এরা কিন্তু সহমৌলিক না। এরা কি সহমৌলিক? এরা কিন্তু, এখানে আমি কো প্রাইম দিলাম, ঠিক আছে? কো প্রাইম, এখানে দিয়ে দিলাম নোট কো প্রাইম। বাট এখানে দেখো এই 6 আর 1 এরা কিন্তু হলো তোমার সহমৌলিক। তাহলে বুঝতে পারছো মানে কথাটা কি বললাম আমি? এখানে আমি নর্মালি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি অবশ্যই, বাট সেই পি বাই কিউ কে আমি আবার কাটাকাটি করে অবশ্যই দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও প্রকাশ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে দেখো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে এবার চলে আসছে অমূলদ, যেটা বললাম যে যেহেতু মূলদ আছে সুতরাং অমূলদ থাকতেই হবে। তাহলে অমূলদ কারা? অমূলদ হলো তুমি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না, সেটাই হলো অমূলদ। এখন তোমার মনের মধ্যে এরকম কোশ্চেন আসতেই পারে যে আদৌ কি এরকম নাম্বার এক্সিস্ট করে যে আমি একদমই কোনো সংখ্যার অনুপাত আকারেই প্রকাশ করতে পারবো না, মানে পি বাই কিউ আকারে প্রকাশই করতে পারবো না একটা নাম্বারকে? এরকম সংখ্যাকে আদৌ এক্সিস্ট করে কিনা? তোমাদের খুব পরিচিত নাম্বারই এক্সিস্ট করে, যেমন √2। এই নাম্বারটার সাথে তোমরা পরিচয় না? অবশ্যই পরিচিত। আবার পাই, পাই নাম্বারটার সাথে তোমরা পরিচিত না? অবশ্যই পাইয়ের সাথে তোমরা পরিচিত। এদেরকে কি তুমি কোনো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা? এখন তোমরা বলবা যে পাই মানে তো ভাই 22/7, তাই না? এটাই তো মাথায় ঘুরতেছে যে পাই মানে তো 22/7। আসলে মজার বিষয় হলো পাই মানে কিন্তু 22/7 না। তুমি দেখবা 22/7 এর ভ্যালু একরকম আসে আর পাই এর ভ্যালু আরেক রকম আসে, মানে ফ্র্যাকশনের পরে ডিজিটে চেঞ্জ আসে। তো এখানে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু ধরে নিয়ে রাউন্ডিং করে ফেলি আর কি, মানে এর কাছাকাছি ভ্যালু, বাট এক্স্যাক্টলি পাই ইকুয়াল টু 22/7 না। তাহলে পাই কি? পাই কিন্তু হলো ইরেশনাল নাম্বার। আরো একটা ভালো এক্সাম্পল কি? √2। এই √2কে তুমি কখনোই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না। এই যে দেখো 1.414213 ডট 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 √3 1.732 ডট 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 ডট, মানে এটা চলতেই আছে, এটা শেষ নাই। বুঝতে পারছো? তাহলে এই সংখ্যাগুলোকে তুমি কোনোভাবেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না। যেগুলাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবা না সেগুলো হলো গিয়ে আমাদের অমূলদ বা ইরেশনাল নাম্বার। আচ্ছা, তাহলে এখানে একটা লাইন বলছে যে দেখো কি বলছে? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। তাহলে নর্মালি আমরা কি জানি? √9 ইকুয়াল টু হলো তোমার 3, তাই না? আর √16 হলো গিয়ে 4।
তাহলে এই 9 আর 16 এর মাঝখানে কোনো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নাই। তাহলে তুমি √10, √11, √12 যাই দাও না কেন, এগুলো সবগুলো কি হয়ে যাবে? সবগুলাই হয়ে যাবে হলো অমূলত। √10, √11, √12 মানে √15 পর্যন্ত এগুলো সবগুলাই কিন্তু অমূলত হয়ে যাবে। √16 আবার মূলত হবে, তারপরে √25 পর্যন্ত আবার বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু আবার অমূলত হবে। তো এই জিনিসটা আসলে এই লাইনটা দ্বারা বুঝাইছে। এগুলো নিয়ে আমরা কাজ করব আরো, দেখো সামনে আগাই। এখন আমাদের জানা লাগবে দশমিক সংখ্যা সম্পর্কে। দশমিক সংখ্যা কি তোমরা জানো যে একটা ডট ডট দিলে এটাকে কি বলে? দশমিক চিহ্নিত বলে, তাই না? তো দশমিক চিহ্ন যে সংখ্যাগুলোতে আমরা ইউজ করব সেই সংখ্যাগুলোকেই বলতেছে হলো দশমিক সংখ্যা। তাহলে এটা তো খুবই সহজ, তাহলে দশমিক সংখ্যা। আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। তাহলে দশমিক ভগ্নাংশ সংখ্যা কোনগুলা? যেগুলো আমরা দশমিক চিহ্ন ইউজ করবো সেগুলো সবগুলাই হলো তোমার দশমিক সংখ্যা। তো এখানে আসলে ডেফিনেশন দিয়ে দিছে, এবং তোমাদের ডেফিনেশন আসলে এরকম ওই যে মূলদ অমূলদ এগুলোরই লাগবে, বাকি তোমার আচ্ছা আসতে পারে, মানে ডেফিনেশন হিসাবে না আসলেও তোমার এমসিকিউতে চলে আসতে পারে। বুঝতে পারছো যে 0 থেকে বড় সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয়, বা p/q আকারে প্রকাশ করা গেলে এই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয়, এরকম কিন্তু চলে আসতে পারে। সো জেনে রাখুন। আচ্ছা এখন দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে পড়ি। তাহলে দশমিক কি? দশমিক হলো ওই যে যেগুলো আমরা ভগ্নাংশ সংখ্যা বললাম না, এই ভগ্নাংশ সংখ্যাগুলোকে কিন্তু আমরা আবার দশমিকে প্রকাশ করতে পারি, কারণ তুমি তো ভাগ করলেই একটা দশমিক চলে আসতেছে, তাই না? তো এই দশমিক গুলা কিন্তু আবার দুই প্রকার হতে পারে। দেখো দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা যদি সসীম হয়, এই যে এখানে লিখছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা যদি সসীম হয়, তাহলে দেখে কি বলবে? সসীম দশমিক ভগ্নাংশ বা অঙ্ক সংখ্যা সসীম বলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হয়েছে? অঙ্ক সংখ্যা যদি সসীম হয় তাহলে কি বলতেছে? এদেরকে বলতেছে হলো তোমার সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? যেমন দেখো 3.0, 0 কয়টা আছে? একটা। 5/2, 2.5, 5 কয়টা আছে? একটা। তুমি কাউন্ট করতে পারতেছো, তাই না? তাহলে এগুলা কি হবে? এগুলা হয়ে যাবে হলো সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু এই অঙ্ক সংখ্যাগুলা যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এই যে দেখো এগুলা কিন্তু কন্টিনিউ, এগুলা শেষ কই কেউ জানে না, চলতেই আছে। তাহলে যদি এই অঙ্ক সংখ্যাগুলোকে তুমি কাউন্ট করে শেষ করতে না পারো, তাহলে সেটা হয়ে যাবে হলো আমার অসীম দশমিক ভগ্নাংশ। এই কথাটাই এখানে বলা। অঙ্ক সংখ্যা যদি অসীম হয় তাহলে এদেরকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ। যেমন এই যে 0.52, 3.4152 এগুলা কি? সসীম দশমিক ভগ্নাংশ। তুমি কাউন্ট করতে পারতেছো না, এই যে দুইটা আছে দশমিকের পর 4টা আছে, বাট 4/3 এটা কি? ক্যালকুলেটরের চাপে দেখো 1.33333 চলতেই আছে শেষ নাই। তাহলে কয়টা আছে আমি কাউন্ট করতে পারতেছি না, এই যে ডট 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 কয়টা আছে কাউন্ট করতে পারতেছি না। এগুলো হয়ে গেল তোমার অসীম দশমিক ভগ্নাংশ। আবার অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। কিরকম ক্লাসিফিকেশন? কতকগুলা অসীম দশমিক ভগ্নাংশ আছে যেগুলোতে একই সংখ্যা বারবার রিপিট করতে থাকবে, বা একটা প্যাটার্নটা ফলো করতে থাকবে, যেমন 2 3 2 3 2 3 2 3, এই যে প্যাটার্ন 2 3 এটা বারবার আস্তে আস্তে। তো যদি এরকম পুনরাবৃত্তি হয় বা যদি কোনো প্যাটার্ন ফলো করে, তাহলে সেটাকে কি বলবে? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? যদি কি হয়, যদি কিছু অঙ্কের পুনরাবৃত্তি হয় তাহলে সেটাকে বলবে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেটাকে কি বলবে? অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে একটা কি? একটা হলো আবৃত্ত, যেখানে তোমার একটা সংখ্যা বারবার পুনরাবৃত্তি হবে, আর আরেকটা হলো অনাবৃত্ত, যেখানে কোনো সংখ্যা আসলে কোনো প্যাটার্ন ফলো করবে না এবং কোনো সংখ্যা রিপিট হবে না। যেমন দেখো 122 ডিভাইডেড বাই 9, এটাকে দেখো 1.2323232323। বুঝতে পারছো? মানে 2 3টা কি করতেছে? বারবার কন্টিনিউ করতেছে, বারবার রিপিট করতেছে। তাহলে এটা কি হয়ে যাবে? অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আবার আমরা কি করতে পারি? লেখার একটা নিয়ম আছে। যেমন এখানে তোমাদেরকে দেখাই যে সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল হলো তোমার 122/99, তাই না? 122 ডিভাইডেড বাই 99। এটা কি হচ্ছে? এটা হলো 1.232323 এমনি চলতেছে, তাই না? মানে 2 3টা বারবার কন্টিনিউ করবে। এটাকে আমরা সুন্দর মতো লিখতে পারি 1.2, এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলে। বুঝতে পারছো? 2 এর মাথায় একটা চিহ্ন দিবা, 3 এর মাথায় একটা চিহ্ন দিবা, এটাকে রিকারিং পয়েন্ট বলে আর কি ইংলিশে। তাহলে 1.23 এটা বারবার আসবে,
তাহলে এইভাবে আমরা এটাকে সুন্দর মতো প্রকাশ করতে পারি। এই জিনিসটাই এখানে করছে। এই যে দেখো 5.1654। এখন তোমার মধ্যে একটা কোশ্চেন আসবে যে ভাই এখানে শুধু 6 এর মাথায় পূর্ণপণিক আর 4 এর মাথায় পূর্ণপণিক কেন, 5টা কি দোষ করছে? আসলে সিস্টেমটাই এমন যে তোমার যদি এরকম থাকে যে দেখো 5.1654 আবার 654 আবার 654, মানে এরকম, মানে 654 এই প্যাটার্নটা বারবার রিপিট করতেছে। তো এই প্যাটার্নটা যদি রিপিট করে তাহলে আমার নর্মালি তোমাদের মাথায় তো এমনই আসা উচিত যে ভাই তাহলে এটাকে আমি এভাবে লিখবো ইকুয়াল টু 5.1654 এরকম 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 লিখবো, তাই না? মাথায় 3টা ডট দিব কারণ এই 3টাই বারবার রিপিট করতেছে। বাট আসলে কি করা হয়, তোমার যদি অনেকগুলো সংখ্যা রিপিট করে তাহলে শুধু প্রথমটা আর শুধু শেষটার মাথায় পূর্ণপণিক চিহ্ন দিলেই বোঝা যায় যে এই প্রথম আর শেষের মাঝে যা কিছু আছে এই সবগুলাই বারবার 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 করে রিপিট করবে। তাহলে এখানে যদি 3টা সংখ্যা আছে আমি কি করব, আমি হলো 5.1654 এই 3টা যেহেতু রিপিট করতেছে তাহলে আমি শুধু প্রথমটাতে পূর্ণপণিক দেবো আর লাস্টেরটাতে পূর্ণপণিক দিব। এটা দ্বারাই বোঝাবে যে এই পূর্ণপণিকের মাঝখানে যা কিছু আছে এই সবগুলোই বারবার 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 করে রিপিট করবে। তাহলে বুঝতে পারছো সিস্টেমটা কিভাবে আমরা এই পূর্ণপণিক চিহ্নটা ইউজ করতেছি? এই জিনিসটা এখানে কাজ করছে, এই জিনিসটা সামনে আসবে, বাট যেহেতু এখানে এক্সাম্পল দেওয়া আছে তোমাদের এক্সাম্পল দেখে মাথা ঘোরাবে এই জিনিসটা কি, তাই না? সেজন্য আমি এখানেই এক্সপ্লেন করে ফেললাম। আমাকে যদি সামনে করাই লাগতো তা আমার কাজ সহজ হলো আর কি। আচ্ছা, আর এটা গেল আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন দেখি অনাবৃত্ত কোনগুলা। অনাবৃত্ত যেটা কোনো প্যাটার্ন ফলো করবে না, স্বাভাবিক। সো এখানে পূর্ণপণিক চিহ্নের কোনো প্রশ্নই আসে না, তাই না? কারণ পূর্ণপণিক চিহ্ন আমি তখনই ইউজ করব যখন সেখানে একটা প্যাটার্ন থাকবে এবং সেই প্যাটার্নটার উপরেই আমি পূর্ণপণিক চিহ্ন দেব। এখানে তো কোনো প্যাটার্নই নাই, তাই না? তাহলে দেখো এই যে চলতেছে চলতেছে চলতেছে, এগুলা হলো তোমার অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এটা নিয়ে তো আলোচনা করলামই। এরপরে চলে যাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এতক্ষণ পর বাস্তব সংখ্যা আসলো, আমি কিন্তু প্রথমেই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি। এখন কথা হলো এই যে আমরা যে পড়লাম যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে আবার কারা কারা ছিল। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগতেছে, আমি একটু এসিটা বাড়াই নিই, ঠিক আছে? টেম্পারেচার বাড়াই দিই, ঠান্ডা হয়ে গেছে রুম। আচ্ছা, তাহলে আমরা যে মূলদ সংখ্যা পড়ছি এই মূলদ সংখ্যার মধ্যেই কিন্তু আমরা প্রথম থেকে যা যা কিছু পড়ছি, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, যা যা পড়ছি এগুলো সবগুলাই কিন্তু মূলদের মধ্যে পড়ে। খেয়াল করছো কিনা? কারণ সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই আবার মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সকল ভগ্নাংশ সংখ্যাও আবার কি হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে, কারণ p/q আকারে প্রকাশ করতে পারি, তাই না? আর মূলদ যেগুলো না সেগুলো কি অমূলদ। এই মূলদ আর অমূলদ এই সবগুলা মিলে হয়ে যাচ্ছে আবার বাস্তব। আর বাস্তবের বাহিরে যেগুলো আছে সেগুলো হইলো সবগুলো গিয়ে কাল্পনিক। বুঝতে পারছো? আর এই বাস্তব আর কাল্পনিক এই দুটা মিলেই হয়ে গেল আমাদের পুরো সংখ্যা জগৎ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে এগুলা যা কিছু আছে এগুলো সবগুলো হলো গিয়ে আমার বাস্তব সংখ্যা গেল। তাহলে এখন এই জিনিসগুলো আলোচনা করা হয়ে গেছে, তাই না? সিকোয়েন্স গুলো ঠিক নাই। পজিটিভ কি? পজিটিভ হলো গ্রেটার দেন 0। তাহলে এই জিনিসটা জাস্ট একটু লিখে নিই। তাহলে এটাকে হলো তোমার পজিটিভ নাম্বার p দিয়ে প্রকাশ করতেছি, এটা হবে গ্রেটার দেন 0। যেমন দেখো এই যে হাফ, 3/2, √2, 0.415 এগুলো সবগুলো কিন্তু গ্রেটার দেন 0। ধনাত্মক সংখ্যার জন্য কিন্তু তোমার পূর্ণ সংখ্যা হইতে হবে ব্যাপারটা এমন না। যদি তুমি বলে দাও যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা কিন্তু তোমার বলা থাকতে পারে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে দেয় তাহলে কিন্তু আর তোমার এই যে 0.415, 0.62 পৌনঃপুনিক এগুলো কিন্তু আর ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে না। তখন শুধু 1, 2, 3, 4 এগুলাই হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো তোমাকে কোনটা বলতেছে এই জিনিসগুলো কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু আইডেন্টিফাই করা তোমাদের জন্য টাফ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো
আমার ক্লাসে সবসময় আমি এই পার্টটুকু রাখি, কারণ আমি যখন ক্লাস করতাম তখন আমার একটু মাঝে মধ্যে বোরিং টাইপ চলে আসতো। এবং আমি যেসব ভাইয়ার ক্লাস করতাম সেসব ভাইয়া হয়তো বা কখনো এরকম আলাদা করে সেকশন রাখতো না, বাট স্টিল তারা কিন্তু ক্লাসের মধ্যে এরকম ইন্সপিরেশনাল অনেক কিছুই বলতো যেগুলো গিয়ার আপ করতো। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা আলাদা সেশনই থাকুক, তাই না? তোমাদের জন্য জিনিসটা রিমাইন্ডার থাকবে যে মিডল পয়েন্টে ভাইয়ার একটা মোটিভেশনাল সেশন আছে, এটাও একটু করি কেমন লাগে। তো আজকের জন্য কোন কোডটা সিলেক্ট করছি? সাকসেস ইজ নট ফাইনাল, ফেলার ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। তার মানে আমাদের লাইফে কিন্তু অনেকগুলো স্টেজ থাকে। যেমন তুমি যখন জেএসসি এক্সাম দিচ্ছিলা তখন তোমার কাছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু ছিল, তাই না? যে জেএসসি তে ভালো করতে হবে। দেন জেএসসি পরে ক্লাস 9-এ উঠলা, এখন তোমার এসএসসি তে ভালো করতে হবে। এসএসসি তে ভালো করবা, আবার কি হবে? এইচএসসি শুরু হবে, এইচএসসি পড়ালেখা, তোমাকে ভালো ইউনিভার্সিটিতে যেতে হবে। এখন আমি ইউনিভার্সিটি পড়তেছি, এখন ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতে হবে, তারপর ভালো চাকরিতে যেতে হবে। তো এরকম অনেকগুলো স্টেজ থাকে আসলে। তো তুমি একটা স্টেজে সাকসেসফুল হয়েছো তার মানে এমন না যে তুমি আসলে তোমার লাইফে সাকসেসফুল হয়ে গেছো। আবার তুমি তোমার একটা স্টেজে খারাপ করছো তার মানে এই না যে তুমি তোমার প্রতিটা স্টেজেই খারাপ করবা, ব্যাপারটা কিন্তু এরকম কখনোই না। তো আসলে এই জিনিসগুলো থেকে আমরা কি শিক্ষা পাই বা কি শিক্ষা নেওয়া উচিত? আমাদের যে শিক্ষাটা নেওয়া উচিত সেটা হলো কারেজ টু কন্টিনিউ। এই পার্টটুকু হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা হারি অথবা জিতি, অবশ্যই সবসময় আমরা জেতার চেষ্টাই করব, আমরা জেতার চেষ্টা করব অবশ্যই। বাট যদি কখনো হেরে যাই তাহলে আমাদের ওখান থেকে শিক্ষা নিতে হবে, যে আমার যে কন্টিনিউ করার যে একটা সাহস পাচ্ছি বা শিক্ষাটা পাচ্ছি, এই শিক্ষাটা নিতে হবে আমাদেরকে। আমি হারি অথবা জিতি, জীবনের আপস এন্ড ডাউনস আসবেই। তুমি কখনো একটা মানুষের লাইফ কখনো স্ট্রেট লাইন হয় না, এখানে অনেক আপস এন্ড ডাউনস থাকে। তো তুমি এই যখন ডাউনওয়ার্ড টাইম গুলো যাচ্ছে তখন তুমি নিজেকে কতটা সাকসেসফুল রাখতে পারতেছো, কতটা এনার্জেটিক রাখতে পারতেছো, দ্যাট কাউন্টস। কারণ তুমি হুট করে একটা স্টেজে খারাপ করে ফেললা, তুমি এমন মানে অবস্থা খারাপ হয়ে গেল তোমার, তুমি পড়ালেখা ছেড়ে দিলা, তুমি নেশাখোরের দিকে ছুটে গেলা, বা তোমার নেশাখোর বন্ধুর সাথে মেলামেশা শুরু করলা, তোমার লাইফটাই শেষ হয়ে যাবে। তাহলে এই কারেজ টু কন্টিনিউ, এই জিনিসটাই হলো তোমার সবচেয়ে বড় শিক্ষা। এটাকে কাজে লাগাইতে হবে, যে আমার আজকে পড়ালেখা মন খারাপ, আজকে একটু পড়ালেখা হইলো না, ঠিক আছে, আমি কালকে থেকে একদম কামব্যাক দিব। বা যখনই আমার এরকম জিনিসগুলা মনের মধ্যে ধারণা দিচ্ছে যে আমি তো কি করতেছি, আমি তো ঠিকভাবে সময়গুলোকে ইউটিলাইজ করতেছি না, এই ধারণাটা যখনই আসবে তখনই আমার সাথে সাথেই নিজেকে একটু সময় দিয়ে জিনিসগুলোকে গুছাই ফেলা উচিত, গুছাই ফেলে একটু চিন্তা ভাবনা করে আমার সামনে আগানো উচিত। তাহলে দেখা যাবে যে তোমার লাইফের হতাশা বা এই জিনিসগুলো কাজ করবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। দেখো, ধনাত্মক সংখ্যা আমরা ক্লিয়ার করলাম, এবার হলো ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কি? ধনাত্মক সংখ্যা যেহেতু গ্রেটার দেন ছিল 0 ছিল, ঋণাত্মক সংখ্যা এটাকে n দ্বারা প্রকাশ করতেছি, n কি হবে? লেস দেন 0 হবে। এবং সেম ভাবে যে এখানে যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বললে সেটা কি হবে? শুধু -1, -2, -3 এগুলোই শুধু কাউন্ট হবে। বাট যদি বলে যে ঋণাত্মক সংখ্যা, তাহলে কিন্তু তোমার সবগুলাই পড়ে যাবে, মানে ভগ্নাংশ, মূলদ, অমূলদ, তারপর হলো তোমার দশমিক, সবগুলাই কিন্তু পড়ে যাবে। যেমন দেখো -√2, -0.415, এগুলো সবগুলো ঋণাত্মক সংখ্যা। বুঝতে পারছি? তারপরে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কোনগুলা? ঋণাত্মক হলো 0 এর থেকে ছোট। আর অঋণাত্মক কোনগুলা? অঋণাত্মক কিন্তু হলো 0 সহ 0 থেকে বড়গুলা। তাহলে ধনাত্মক কি? ধনাত্মক হলো 0 এর থেকে বড়। এটাকে আমি কিভাবে বলি? যে সাপোজ এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, তোমাদের সুবিধা হবে। তাহলে পজিটিভ নাম্বার, যেগুলো পজিটিভ নাম্বার, এগুলো হলো তোমার গ্রেটার দেন 0। বাট আমি যদি বলি যে নন নেগেটিভ কোনগুলো? নন নেগেটিভ, এটা হলো গ্রেটার অর ইকুয়াল দেন 0। বুঝতে পারছো? মানে যে 0 হইলেও কিন্তু সেটা তোমার নন নেগেটিভ নাম্বার হবে, বাট এটা কিন্তু পজিটিভ নাম্বার না। তাহলে এই জিনিসটাই এখানে বলছে। আর পূর্ণ নাকি অপূর্ণ, এটা আমি বারবার করে বলতেছি, জিনিসটা কেয়ারফুল থাকতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ক্লাসিফিকেশনটা পড়লাম, সেই ক্লাসিফিকেশনটাকে একটা চার্টের মধ্যে প্রকাশ করা হয়েছে, যেন তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তাহলে দেখো, প্রথমেই আমরা বাস্তব সংখ্যা নিয়ে পড়ালেখা করতেছি, ঠিক আছে? এখন এর উপরে যদি আমি আরো দেখাইতে চাই, তাহলে এখানে হলো তোমার থাকবে সংখ্যা,
লেখাটা উপরে তো একটু হাতে লেখা খারাপ হচ্ছে, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানে হলো তোমার সংখ্যা, সংখ্যার মধ্যে একটা পার্ট হলো বাস্তব সংখ্যা এবং আরেকটা পার্ট যেটা তোমরা কলেজে উঠে পড়বা সেটা হলো গিয়ে কাল্পনিক সংখ্যা। এবং এই কাল্পনিক সংখ্যা কিন্তু আসলে কল্পনার বিষয় না, এটা কিন্তু মাথায় রেখিও। মানে নামটা শুনে তো মনে হচ্ছে তাই না যে এটা আসলে কাল্পনিক একটা বিষয়বস্তু, কাল্পনিক না, বাট এই জিনিসটা আমরা আমাদের ডাইমেনশনে আমরা ক্যাচ করতে পারি না। মানুষ কিন্তু আসলে অনেক দুর্বল, বুঝতে পারছো? মানুষের অনেক লিমিটেশন আছে। বলে না অনেকে যে যেটা আমি যুক্তিতে বুঝি না, যেটা আমি চোখে দেখি না, সেটা আমি বিশ্বাস করি না। তো এই দুর্বলতাগুলোকে যদি তুমি স্বীকার না করো, তো তুমি তো আসলে সায়েন্সকে অস্বীকার করতেছো। কারণ সায়েন্স তো নিজেই বলতেছে যে তুমি 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর বাইরে তুমি কোনো কিছু শুনতে পারো না। বা সায়েন্স তো বলতেছে তাই না যে সেগুলো এক্সিস্ট করে। তারপর তোমার 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এই জিনিসটাকে আমরা দেখতে পাই, এর বাইরে কোনো কিছুকে আমরা দেখতে পারি না। তাহলে এর বাইরে অনেক কিছু তো এক্সিস্ট করে তাই না, যেগুলোকে আমরা দেখতে পারতেছি না। তারপরে এরকম আরো অনেক কিছু। আর আমরা তো 3 ডাইমেনশনাল একটা জগতে বসবাস করি, বুঝতে পারছো? মানে পৃথিবীটা তো 3 ডাইমেনশনাল। এর থেকে যখন বেশি ডাইমেনশনাল জিনিসপত্র আমরা যখন নিয়ে কল্পনা করি, তখন সেটা আমরা দেখতে পাই না বা জিনিসগুলোকে অনুধাবন করতে পারি না। বাট সায়েন্স নিজেও স্বীকার করে যে হ্যাঁ তারা এক্সিস্ট করে, বুঝতে পারছো? তো এই আর কি কাল্পনিক, মানে এটাকে কেন কাল্পনিক বলা হচ্ছে তাই বললাম আর কি। মানে এই জিনিসগুলোকে আমরা ক্যাচ করতে পারি না, জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা অনেক কঠিন, বাট দে এক্সিস্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলো হলো তোমার এই বাস্তব সংখ্যার কাহিনী। এখন এই বাস্তব সংখ্যাকে আবার কি করতেছি, আমরা ভাগ করতেছি। কি কি ভাগ করতেছি? আচ্ছা, একটু দাঁড়াও। বাস্তব সংখ্যা কি কি ভাগ করতেছি? প্রথমে ভাগ করলাম যে মূলদ আর অমূলদ। মূলদ কোনগুলা যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করবো, আর অমূলদ কোনগুলা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা পসিবল না। মূলদ কি? মূলদ হলো পি বাই কিউ আকারে প্রকাশ করব, আর ওটাকে প্রকাশ করব না। এই মূলদের মধ্যে আবার কি কি আছে? মূলদের মধ্যে এটা হলো পি। মূলদের মধ্যে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে। পূর্ণর মধ্যে কি কি আছে? ধনাত্মক, জিরো, আবার ঋণাত্মক আছে। ধনাত্মকের মধ্যে আবার কি আছে? মৌলিক আছে, যৌগিক আছে, আর ওয়ান আছে। ওয়ান কিন্তু মৌলিক না, যৌগিক না। আচ্ছা, আর ভগ্নাংশের মধ্যে কি আছে? সাধারণ ভগ্নাংশ আছে। সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার প্রকৃত আছে, অপ্রকৃত আছে, আর মিশ্র বলে একটা জিনিস আছে। মেইনলি অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র আকারে প্রকাশ করতে পারি যদি সেটাকে আমরা পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি। অপ্রকৃতকে আসলে পূর্ণ এবং প্রকৃত এর মাধ্যমে প্রকাশ করা যায়, তখন সেটা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। আর আরেকটা যেটা ভগ্নাংশ আছে সেটা হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আবার সসীম হতে পারে, আবার অসীম আবৃত্ত হতে পারে। মানে অসীম আবৃত্ত যে ভগ্নাংশগুলো আছে এগুলা কিন্তু হলো তোমার মূলদ সংখ্যা। কিভাবে মূলদ সংখ্যা আমরা দেখবো, ঠিক আছে? বাট অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ যেগুলা, এটা কিন্তু মূলদ না, এটা কিন্তু অমূলদ। তাহলে দশমিক ভগ্নাংশের মধ্যে অসীম আবৃত্ত যেটা, সেটা কিন্তু মূলদ, আর যেটা অসীম অনাবৃত্ত সেটা হলো গিয়ে তোমার অমূলদ। তাহলে এই জিনিসটা আশা করি তোমাদেরকে অনেক শর্টে পুরো চ্যাপ্টারটার একটা সামারি দিয়ে দিবে। এবং কেউ যদি এই চারটুকু মাথায় রাখতে পারো, তাহলে এখান থেকে তো নর্মালি এমসিকিউ আসবে। তো এই এমসিকিউ গুলো কিন্তু তুমি খুব সহজেই টাচ করতে পারবা। এবং এমসিকিউ গুলো এমনই হবে, একটা নাম্বার দিয়ে দিবে যে এই নাম্বারটা কোন নাম্বার, বা তোমাকে বললো যে অসীম আবৃত্তের কি কি ক্রাইটেরিয়া থাকবে, বা এর ফিচার কি কি, এরকম থাকতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো গাণিতিক উদাহরণে যাই। এটা যদিও বা গাণিতিক উদাহরণ না, মানে জাস্ট কোন না কোন প্রকার এই জিনিসটা জানতে চাইছে আর কি। তাহলে দেখো প্রথমে 3/4। 3/4 কি হবে বলো তো? 3/4 হবে হলো তোমার এটা ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশ এটা? ভগ্নাংশের মধ্যে এটা হয়ে যাবে হলো তোমার প্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে এটা হলো প্রকৃত, সরি, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমি সবগুলো না লিখি তাই না, কারণ লিখলে আসলে অনেক সময় লাগবে। এটা প্রকৃত ভগ্নাংশ। এই 5টা কি? এই 5টা হলো তোমার পূর্ণ সংখ্যা, তাই না? দেখি পূর্ণ সংখ্যা কি কি আছে। এখানে আসলে অনেকভাবে ভাগ করা যায়। যেমন 5টাকে আমি পূর্ণ সংখ্যা বলতেছি শুধু, এটাকে আমি চাইলে ধনাত্মক পূর্ণ সংখ্যাও বলতে পারি, এটাকে আমি চাইলে মূলদ সংখ্যাও বলতে পারি। তবে এই দিকটা খেয়াল রাখবা যে আমরা শুধু মূলদ আর অমূলদ এইভাবে ভাগ করব না। আমরা সবসময় এই যে এই লাস্ট ক্যাটাগরি পর্যন্ত যাওয়ার চেষ্টা করব।
মানে তুমি যদি মূলত একটা নাম্বারকে যদি মূলত বলে দাও তাহলে কি তুমি এখানেই থেমে যাচ্ছ, তাই না? মানে তুমি নিচের ক্লাসিফিকেশন গুলো আর করতেছো না। তো তুমি সবসময় চেষ্টা করবা একদম রুট পর্যন্ত যাওয়ার, একদম নিচ পর্যন্ত যে 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 কোনটা কোন ক্লাসিফিকেশন সেটা বলতে হবে। শুধু উপরে যে থেমে গেলে হবে না, তোমার কিন্তু নাম্বার কেটে নিলে তুমি কিছু করতে পারবে না। তাহলে 3/4 এগুলো তো মূলত, অবশ্যই মূলত সবগুলা, বাট কোন মূলত সেটা বলতে হবে। এটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, নট শুধু পূর্ণ সংখ্যা। -7 কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। √13 এটা কি √13 কিন্তু অমূলত সংখ্যা। কারণ কি 9 আর 16 এর মাঝখানে পড়ছে, তাই না? এর মাঝে তো আর কোনো পূর্ণ বর্গ সংখ্যা নেই। তাহলে এই সংখ্যাগুলো যদি তুমি রুট করো তাহলে তুমি কি পাবা? অমূলত সংখ্যা পেয়ে যাবা। বুঝতে পারছি? 0 কি 0 তো 0ই, তাই না? 0 ধনাত্মক না ঋণাত্মক না, 0 হলো পূর্ণ সংখ্যা। আর 12 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 2 × 4/5 এটা কি? এটা হলো মিশ্র ভগ্নাংশ। 1.1234 এটা কি? এটা হলো তোমার সসীম দশমিক ভগ্নাংশ, তাই না? এটা কি? এটা লিখে দিই তোমাদের জন্য। এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। আর 0.323 এটা কি? এটা হলো তোমার, এটা মৌলিক নাকি সরি মূলত নাকি অমূলত একটু বলো তো। কিন্তু বারবার করে বললাম এর আগের স্লাইডে, বাট স্টিল মাথায় রাখিও এগুলা কিন্তু হলো তোমার মূলত সংখ্যা। পূর্ণপণিক যেগুলো আছে এগুলো মূলত সংখ্যা। এগুলাকে হলো তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা। কিভাবে পারবা সেটা আসতেছে সামনে, বাট এতটুকু মাথায় রাখো আপাতত যে এরা মূলত। তাহলে এটা কি? এটা হলো তোমার আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাই না? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। হ্যাঁ ভগ্নাংশ বলতেও পারো, নাও বলতে পারো আসলে। হ্যাঁ বলো, দশমিকই বলো। তাহলে এটা কি? আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এবং অবশ্যই আরেকটা জিনিস এখানে আমি নিজেও মিস করলাম, সেটা হলো এটা কিন্তু সসীম না অসীম। এটা কিন্তু অবশ্যই অসীম, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছি? তাহলে আমরা কি করলাম? সবগুলোর অবস্থান দেখাই ফেললাম। তাই তোমাদেরকে যদি এখন যে কোনো নাম্বার দেওয়া হয় তোমরা কি পারবা না বলো তো? আমি এত সুন্দর করে বুঝাইলাম যে কোনটা কোন নাম্বার, এক্সাম্পল দিয়ে দিয়ে একটা ম্যাথও করাই দিলাম, তাহলে তোমরা এখন পারা উচিত না? আমার তো মনে হয় পারা উচিত, আসলে আটকানোর কথা না কোথাও। এখন দেখো কি বলছে, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো। এটা আসলে √3 এবং 4 এর মাঝখানে 1000টা মূলত সংখ্যা আছে, 1000টা। বুঝতে পারছো? মানে এক্স্যাক্টলি 1000টা না, ব্যাপারটা এমন না, 1000-এরও বেশি আছে। বাট তোমাকে এখানে যে কোনো দুটো তুমি বের করলেই আসলে হয়ে যাবে। তো দেখা যাক, আমরা একটু √3 ভ্যালুটাকে বের করে নিই। কেন √3 ভ্যালু বের করে নিই? কারণ আমি তোমাদেরকে সহজ কিছু টেকনিক দেখাবো আর কি, এই টেকনিকে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো √3 এটার ভ্যালু কত আসলে? তাহলে √3 এটা ইকুয়াল টু হলো 1.7320 এই আর কি, চলতে থাকবে 1.732050 এরকম চলতে থাকবে আর কি। বুঝতে পারছো? আর 4 কত বলো তো? 4 তো 4ই, তাই না? তাহলে আমাকে বেসিক্যালি এই 4.0 আর 1.732 এর মাঝে দুইটা অমূলত সংখ্যা লাগবে। অসংখ্য অমূলত সংখ্যা আছে, যে কোনো একটা বের করলেই হবে। এখন দেখো আমি কিন্তু চাইলে কি করতে পারি, 4 এর স্কয়ার কত বলো তো? 4 এর স্কয়ার হলো 16, মানে আমাকে √3 আর √16 এর মাঝে দুইটা অমূলত সংখ্যা বের করতে হবে। বুঝতে পারছো? তো এটা তো যে কোনো কিছু হতে পারে, √5 হতে পারে, √7 হতে পারে, √8 হতে পারে। √9 কি হবে? √9 কিন্তু হবে না। কেন হবে না √9? কারণ √9 কিন্তু অমূলত না। √9 কি 3, সেটা তো মূলত সংখ্যা, কারণ পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাকে যদি তুমি রুট করো তাহলে কিন্তু তুমি মূলত পাবা। বুঝতে পারছি? আচ্ছা, তো এইভাবে তুমি কিন্তু সবগুলাই অ্যান্সার। বুঝতে পারছো? √8, তারপর আবার হলো √10, এগুলো সবগুলাই কিন্তু অ্যান্সার। জাস্ট ভুলেও √4 আর √9 দিও না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, এখন আরো একভাবে করা যায়, সেটা কি? দেখো √3 হলো 1.732, তো আমি যদি 2.7320 দেই, আমি যদি 3.7320 দেই, তাও কি সমস্যা আছে আমার? এটা তো স্টিল 4 এর থেকে ছোট, তাই না? সেগুলো কিন্তু আমার
অমূলদ সংখ্যা হবে। তাহলে আমি কিন্তু চাইলে তোমাদের বইয়ে যেটা অ্যান্সার দেওয়া আর কি, বইয়ে কিন্তু অ্যান্সার দেওয়া হলো √3 + 1 আর √3 + 2 দেওয়া। এখন √3 নিজে যেহেতু অমূলদ, তুমি √3 এর সাথে যে কোনো কিছু যোগ করো অথবা বিয়োগ করো, এটা কিন্তু অমূলদই থাকবে। গুণ বা ভাগ করলে অমূলদ থাকবে কি না এটা বলা যাচ্ছে না, বাট যোগ বা বিয়োগ করলে সেটা যে অমূলদই থাকবে 100% শিওর। সুতরাং √3 + 1 √3 + 2, √3 যেহেতু অমূলদ, এরাও অমূলদ 100% শিওর, এবং এরা 4 এর থেকে যেহেতু ছোট, সুতরাং √3 এবং 4 এর মধ্যেই এক্সিস্ট করে। তাহলে তো আমার সবগুলো কন্ডিশনই মেনে চলতেছে এটা, এবং তাহলে এদের অ্যান্সার, অথবা এগুলো অ্যান্সার, তোমাদের ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা অ্যান্সার দিও, সমস্যা নেই। এখন দেখো, এগুলো হলো তোমার যে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। মানে এই বৈশিষ্ট্যগুলো সবসময় দুইটা বাস্তব সংখ্যা মেনে চলে। তো কি কি বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যগুলো একটু আমরা পড়ি, তাই না? এটা আসলে খুব একটা আহামরি কিছু না, তোমাদেরকে বললে বলবো ভাই এটা কি পড়ানো লাগবে নাকি, এটা তো আমি আগে থেকেই জানি, তাই না? এরকমই একটা বলবো আর কি, বাট স্টিল আমি জাস্ট টাচ করে যাচ্ছি। যে দেখো, a + b মানে a আর b যদি বাস্তব হয়, তাহলে a + b ও বাস্তব হবে, a b ও বাস্তব হবে। মানে এটা কাল্পনিক হওয়ার কোনো চান্সই নাই, অবশ্যই বাস্তব হবে। a আর b যদি বাস্তব হয়, তাহলে a + b = হয়ে যাবে b + a, মানে দুইটা যোগ করলে তুমি যদি একটার সাথে আরেকটা যোগ করো, আরেকটার সাথে একটা যোগ করো, একই জিনিস। আচ্ছা, সেম ভাবে গুণের ক্ষেত্রেও ab আর b সেম জিনিস, মানে এটাকে বলে হলো তোমার যোগের বিনিময় সূত্র, এটাকে বলে হলো গুণের বিনিময় সূত্র। মানে তুমি কোনটার সাথে কোনটা গুণ করতেছো বা যোগ করতেছো, এদের যদি তুমি পজিশন চেঞ্জ করো, সেটা আসলে খুব একটা ম্যাটার করে না। আচ্ছা, এবিসি যদি বাস্তব সংখ্যা হয়, তুমি যদি আগে a + b যোগ করো, তারপর c যোগ করো, একই কথা। আবার তুমি যদি আগে b + c যোগ করো, তারপর a যোগ করো, একই কথা, কোনো সমস্যা নাই। সরি। আচ্ছা দেখো, সেম ভাবে তুমি যদি আগে ab কে গুণ করো, তারপর c গুণ করো ab এর সাথে, কোনো সমস্যা নাই। আবার আগে যদি তুমি bc কে গুণ করো, তারপর a গুণ করো, এটা তো কোনো সমস্যা নাই, একই জিনিস, তো এটা একই রেজাল্ট দেবে। দেন a যদি বাস্তব সংখ্যা হয়, কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 আর 1 কখনো ইকুয়াল হবে না, খুব ভালো মতোই জানি। a এর সাথে 0 কে যোগ করলে তুমি এই পাবা, আবার 0 এর সাথে a কে যোগ করলে তুমি এই পাবা। আর এটা হলো যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে কি, 1 গুণ করলে আগে অথবা পরে যেটাই হোক না কেন তুমি ওই সংখ্যাটাই পাবা। তাহলে যোগের ক্ষেত্রে 0 যোগ করলে আমি আগেরটাই পাবো, গুণের ক্ষেত্রে 1 গুণ করলে আমি আগেরটাই পাবো, এটাই বলছে। এবং এটা শুধুমাত্র একটা সংখ্যাই আছে, 0 বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি তুমি যোগ করো, তুমি কিন্তু ওই সংখ্যাটা আর পাবা না। গুণের ক্ষেত্রে যদি তুমি 1 বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো, তুমি কিন্তু ওই সংখ্যাটা পাবা না। আচ্ছা, তারপরে কি বলছে, a যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a আর -a যোগ করলে 0 হয়ে যাবে, মানে a - a = 0, আর a/a করলে 1 হবে। এই জিনিসগুলো তোমরা জানো, বাট এগুলো হলো আসলে বৈশিষ্ট্য। এগুলা হলো কিসের বৈশিষ্ট্য? বাস্তব সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য। এগুলো সবগুলোর ক্ষেত্রেই ট্রু হবে, মানে সব বাস্তব সংখ্যার ক্ষেত্রেই ট্রু হবে, সেটা মূলদ হোক অথবা অমূলদ হোক, সবগুলোর জন্য এটা ট্রু হবে। আর যদি এমন হয় যে a × b + c, এটাকে আমি কি করতে পারি, ভাঙায় লিখতে পারি, ভাঙায় লিখে ab + ac করতে পারি, বুঝতে পারছো? অথবা সেম ভাবে উল্টা দিক দিয়ে আমি চিন্তা করতে পারি যে ab + ac থেকে আমি যদি a কমন নিই, a কমন নিলে b + c হয়ে যাবে, মানে ab + ac থেকে a কমন নাও, তাহলে b + c থাকবে, সেম জিনিস। আচ্ছা, তাহলে এটাও গেল, এটাও গেল। 7 দেখো, ab যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে a যদি <b হয়, অথবা আচ্ছা সরি, মানে এদের সম্পর্কই 3 ভাবে হওয়া পসিবল। সম্পর্কগুলো কি কি হতে পারে, যে হয় a b এর থেকে ছোট হবে, না হয় a আর b সমান হবে, আর না হয় a b এর থেকে বড় হবে। এই তিনটা বাদে আর কোনো সম্পর্ক থাকা পসিবল না, কোনো একটাকে ট্রু হইতে হবেই, বুঝতে পারছো? আর 9 নাম্বারটা কি, যদি এমন হয় যে a b এর থেকে ছোট, তাহলে তুমি যদি একটা ধনাত্মক সংখ্যা দিয়ে দুই সাইডকেই গুণ করো, তাহলে কি হবে, ac < bc হবে। কখন? যখন c > 0 হবে, তোমাকে অবশ্যই ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। বাট তুমি যদি এটা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাদেরকে একটা আলাদা স্লাইডে দেখাই, এটা না বুঝলে ঝামেলা আছে। মানে a < b সাপোজ, এখন তুমি কি করতেছো, a কে 2 দিয়ে গুণ দিচ্ছ 2a, b কেও 2 দিয়ে গুণ দিচ্ছ 2b, তাহলে a যেহেতু b এর থেকে বড়, তাহলে 2 ও 2b এর থেকে বড় হবে। কারণ কি, কারণ 2 হলো < 0,
গ্রেটার দেন 0 হইলে এই জিনিসটা কাটবে, বুঝতে পারছো? সেম ভাবে আমি যদি 2 এর জায়গায় 3 দিয়ে গুণ দিতাম, 4 দিয়ে গুণ দিতাম, সবগুলোর ক্ষেত্রেই ট্রু হইতো। তার মানে এসি ইজ গ্রেটার দেন এবি হবে কখন? যখন, সরি এখানে আমি বলে, AC is greater than BC হবে কখন হবে? যখন C is greater than 0। আর যদি এমন হয় যে আমি -2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, -2a -2b, এটা কিন্তু এমনই আছে, A greater than B আছে, বুঝতে পারছো? -2 দিয়ে গুণ দিছে, এবার কি হবে বলো তো? -2 গুণ দিয়ে -2 দিয়ে গুণ দিলে কি A বড়ই থাকবে B এর থেকে? মানে -2a কি -2b এর থেকে বড় হবে? মোটেও না। এই জিনিসটা অনেক কেয়ারফুল। এখানে এটা হয়ে যাবে হলো -2b বড় হয়ে যাবে, -2a ছোট হয়ে যাবে। কারণ কি করছি আমি? -2 দিয়ে গুণ দিছি। কারণ কি? -2 হলো লেস দেন 0। তাহলে আমি যদি একটা নাম্বার AC দিয়ে যদি C দিয়ে যদি গুণ দিই দুই পাশেই, এবং যদি C লেস দেন 0 হয়, তাহলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে গ্রেটার দেন ছিল না, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হলো লেস দেন। বুঝতে পারছো? এখন জিনিসটা কিন্তু যে A গ্রেটার দেন B শুধু এই জন্য ব্যাপারটা এরকম না, মানে গ্রেটার দেন থাকলে স্মলার দেন হয়ে যাবে এভাবে মনে রাখিও না। মনে রাখো যে কি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, আমি যদি এখন তোমাকে দেই যে A লেস দেন B, A লেস দেন B, এখন আমি কি করলাম? যে AC দিয়ে গুণ দিলাম, এখানেও BC দিয়ে গুণ দিয়ে দিলাম, এবং C কি বললাম? C হলো লেস দেন 0। তাহলে কি হবে? এখানে তো লেস দেন ছিল, তাহলে কি এখানেও লেস দেন আসবে? মোটেও না, লেস দেন আসবে এই জিনিসটা মাথায় রাখার দরকারই নেই। সবসময় মাথায় রাখবা যে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? এখানে হয়ে যাবে হলো গ্রেটার দেন। বুঝতে পারছো? আচ্ছা, আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হলো C লেস দেন 0, C গ্রেটার দেন 0, তাই না? এখন আমি যদি বলি C ইকুয়াল টু 0, তাহলে কি হবে? মানে এখানে আমি এখানে লিখতেছি যে C ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে বলো তো? বলতে পারবা কেউ? C ইকুয়াল টু 0 হলে AC আর BC দুইটাই 0 হয়ে যাবে, তখন সমান হয়ে যাবে দুইটাই। কেউই বড় থাকবে না, কেউই ছোট থাকবে না। বুঝতে পারছো? মানে A গ্রেটার দেন B না B গ্রেটার দেন A, এটা দেখার কোনো বিষয়ই না। কারণ 0 দিয়ে গুণ দিলে দুই সাইডে 0 হয়ে যাবে, তখন দুইটাই সমান হয়ে যাবে। বুঝতে পারছি তাহলে আশা করি? আচ্ছা, এখানে দেখো ফার্স্ট একটা ম্যাথমেটিক্যাল জিনিস আসছে যে √2 ও মূলদ সংখ্যা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আর তুমি এতক্ষণ ধরে আমরা চিল্লাচ্ছিলাম যে হ্যাঁ √2 ও মূলদ, √2 ও মূলদ, বাট এখন তুমি প্রমাণ করো যে √2 ও মূলদ। কিভাবে প্রমাণ করবো বলো তো? দেখো, প্রমাণে ঢুকি তাহলে আমরা। ফার্স্ট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস পাইছি, তাহলে একটু তোমরা ভালো মতো করো এইখানে এসে, ঠিক আছে? দেখো, যে আমরা প্রথমে ধরে নিই যে √2 ও মূলদ না, √2 মূলদ, ঠিক আছে? ধরে নিলাম যে, ধরি, আর লেখাটা খারাপ হচ্ছে, ধরি √2 মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে √2 ইকুয়াল টু কি হবে বলো দেখি? তাহলে √2 ইকুয়াল টু p/q হবে না? কারণ মূলদ সংখ্যা মানেই তো তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। এবং p আর q কি হবে বলো দেখি? যেখানে p আর q অবশ্যই সহমৌলিক, যেখানে p ও q সহমৌলিক। এখন সহমৌলিক মানে কি বলতো? সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে হলো গিয়ে তোমার যে এদের গসাগু 1, তাই না? এদের গসাগু 1। গসাগু কখন 1 হয় বলবা? গসাগু 1 তখনই হবে যখন এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, 1 বাদে সাধারণ গুণনীয়ক নাই, তাই না? কারণ সাধারণ যদি গুণনীয়ক থাকতো সেটা তো অবশ্যই অনেক থেকে বড় হইতো, সেক্ষেত্রে কি আর গসাগু 1 হইতো? গসাগু কখনোই 1 হইতো না। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? 1। তাহলে এই পার্টটুকু যখন আমি ক্লিয়ার করছি,
এখন আমি সামনে আগাই, যে রুট টি ইকুয়াল টু পি বাই কিউ। এখান থেকে আমি এখন কি করব, আমি হলাম দুই সাইডে স্কোয়ার করি, লেফট হ্যান্ড সাইডেও স্কোয়ার করি, রাইট হ্যান্ড সাইডেও স্কোয়ার করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হয়ে যাবে, টু ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাই না? কি করলাম এখানে বলো তো, এখানে হলো আমি করলাম স্কোয়ার, স্কোয়ার বাংলায় লিখবা, বাংলায় লিখবা যে বর্গ করে, বুঝতে পারছো? অবশ্যই থার্ড ব্র্যাকেটে নোটেশন গুলো দেওয়া লাগবে, নোটেশন গুলো না দিলে ঝামেলা আছে। দেন এখন আমি কি করি দেখো, আমি এমন করতে পারি না যে টু ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই কিউ ইন্টু কিউ? অবশ্যই করতে পারি। আমি একটা কিউকে এদিকে নিয়ে চলে যাই, কিউকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো তো, টু কিউ ইকুয়াল টু আমি লিখতে পারি না যে পি স্কোয়ার বাই কিউ? অবশ্যই পি স্কোয়ার বাই কিউ লিখতে পারি। আচ্ছা এখন দেখো আমি নিউ একটা পেজ নেই, কি পাইলাম আমি, টু কিউ ইকুয়াল টু হলো পি স্কোয়ার বাই কিউ, তাই না? এখন পি আর কিউ এরা কি পরস্পর সহমৌলিক, তার মানে কিউ কি অবশ্যই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, স্বাভাবিক সংখ্যা মানে হলো গ্রেটার দেন জিরো এবং পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে টু কিউ কি হবে, টু কিউ অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে, এটাতে কি কোনো ডাউট আছে? আমি লিখেই দিই তোমাদেরকে যে যেহেতু কিউ স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে তাই টু কিউ অবশ্যই স্বাভাবিক অথবা পূর্ণ সংখ্যা, তুমি যাই বলো না কেন সমস্যা নেই, আমার এখানে পূর্ণ সংখ্যা হলেই হবে, পূর্ণ সংখ্যা, তাই না? টু কিউ পূর্ণ সংখ্যা, এটা আমি পাইলাম। এবার আমি দেখো একটু রাইট সাইডে যাই, পি স্কোয়ার বাই কিউ এর দিকে একটু তাকাই, দেখো পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ, পি আর কিউ কি সহমৌলিক না? পি আর কিউ সহমৌলিক, সহমৌলিক, তাহলে পি স্কোয়ার আর কিউ কি হবে বলো তো, পি স্কোয়ার আর কিউ এরাও সহমৌলিক হবে। কেমনে সহমৌলিক হবে, কারণ পি আর কিউ এর মাঝে তো কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাই না? এখন তুমি পি কে আবার পি দিয়ে গুণ দিছো, মানে এখানে যদি আমি স্কোয়ার না দিয়ে এখানে যদি আমি পি ইন্টু পি দিই, পি কে আমি কি করছি পি দিয়েই গুণ দিছি, আবার পি দিয়ে গুণ দিলে কি আমার নতুন কোনো উৎপাদক ওখানে অ্যাড হবে, নতুন কোনো গুণনীয়ক অ্যাড হবে ওখানে? আমার পি এর মধ্যে যে গুণনীয়ক গুলো আছে সেই গুণনীয়ক গুলো দুটো দুটো করে আসবে। আমার কথা কি বুঝতেছো? মানে সাপোজ তোমাকে যদি একটা এক্সাম্পল দেই যে 12 ইন্টু 12, 12 এ কি কি আছে বলো তো, 2 ইন্টু 2 ইন্টু 3 আছে না? এখানেও কি কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 3, 12 ইন্টু 12 কি হয়ে যাবে, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এমন হয়ে যাবে না? নতুন কোনো কিছু আসছে এখানে, 7 আসছে, 5 আসছে, জীবনও আসবে না, পসিবলই না। তাহলে পি আর কিউ যেহেতু সহমৌলিক, পি ইন্টু পি করাতে আমার নতুন একটা উৎপাদকও আসে নাই, নতুন উৎপাদক না আসার কারণে এখনো আমার পি স্কোয়ার আর কিউ সহমৌলিকই থেকে গেছে। তাহলে পি স্কোয়ার আর কিউ যদি সহমৌলিক থেকে যায় তাহলে কি এটা পূর্ণ সংখ্যা? সহমৌলিক যদি হয়ে যায় তাহলে এটা কখনোই পূর্ণ সংখ্যা হওয়া পসিবল না। তাহলে এই জিনিসটা, এটা কি, এটা হলো পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, বুঝতে পারছি? তাহলে কি হলো এখানে, আমার লেফট হ্যান্ড সাইড এটা হয়ে গেল পূর্ণ সংখ্যা, রাইট হ্যান্ড সাইড এটা আবার পূর্ণ সংখ্যা না। আমার ক্লাসটা বুঝতেছো, ক্লাসটা কোথায়? আমার এই পার্টটুকু হয়ে গেছে পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো? আর এই পার্টটুকু হয়ে গেছে নট ইকুয়াল টু পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যা কি আরেকটা অপূর্ণ সংখ্যার সেম হতে পারে? একটা পূর্ণ সংখ্যা আর আরেকটা অপূর্ণ সংখ্যা এদের কি কখনো ইকুয়াল হতে পারে? তার মানে এটা পসিবল না। তার মানে 2q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ।
আর এটা যদি নট ইকুয়াল টু হয়, তাহলে আমি যে এইখানে ধরছি, এই যে এইবারটুকু, এই যে এটাও ট্রু না। কারণ আমি তো আসলে এই যে এটাকে ট্রু ধরে নিয়েই তো আমি এত দূর আগাইছি, তাই না? এখানে গেছি, এখানে গেছি, এখানে গেছি, দেন আবার এগুলা এগুলা সব আসলাম, আসে আমি ফাইনালি কি পাইলাম যে এটা কখনো হওয়া পসিবল না। এটা পসিবল না তার মানে কি এটা পসিবল না, এটা পসিবল না তার মানে কি এটা পসিবল না, এটাও পসিবল না, এটাও পসিবল না। তার মানে আমি যেটা ধরে নিয়েছিলাম রুট টু মূলদ সংখ্যা, এটা ট্রু না। বুঝতে পারছো কেন এটা কোথায়? এটা নট ট্রু। আর এটা যদি নট ট্রু হয় তাহলে ট্রু কোনটা? ট্রু হলে এটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? এটাই হলো কি আমাদের প্রমাণ। তাহলে আমরা কি করছি, প্রথমে প্রমাণ করতে বলছে যে এটা অমূলদ সংখ্যা, আমরা ধরে নিয়েছি এটা মূলদ। এটা যদি মূলদ হয় তাহলে অবশ্যই দুইটা সমমৌলিক সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো, পি বাই কিউ আকারে সেটা প্রকাশ করলাম। আমরা স্কোয়ার করলাম, কিউটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে টু কিউ কি আসছে, আমার পূর্ণ সংখ্যা আসছে, কিন্তু পি স্কোয়ার বাই কিউ, যেহেতু পি আর কিউ সহমৌলিক, তাই পি স্কোয়ার আর কিউ সহমৌলিক। আর পি স্কোয়ার আর কিউ যদি সহমৌলিক হয়, পি স্কোয়ার বাই কিউ দুইটা সহমৌলিক সংখ্যার অনুপাত কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না। যেহেতু লেফট হ্যান্ড সাইড পূর্ণ সংখ্যা কিন্তু রাইট হ্যান্ড সাইড পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এই দুটো ইকুয়াল হওয়া পসিবল না। এই দুটো যদি ইকুয়াল না হয়, আমি যেটা প্রথমে ধরে নিয়েছিলাম সেটাই আসলে মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তার মানে আমার প্রমাণ হয়ে গেছে যে রুট টু একটি অমূলদ সংখ্যা। বুঝতে পারছো তোমরা? আচ্ছা ঠিক আছে, সামনে দেখো আরো একটা ম্যাথ আছে, রুট থ্রি একটা অমূলদ সংখ্যা। এটা কি তোমরা করতে পারবা না বলো তো? আমি জাস্ট শর্টকাটে করে দিচ্ছি, কারণ আমরা ডিটেলস করছি, তাই না? তাহলে দেখো, ধরি রুট থ্রি মূলদ। রুট থ্রি যদি মূলদ হয় তাহলে রুট থ্রি ইকুয়াল টু কি হবে বলো দেখি? পি বাই কিউ। তাহলে এটা কি স্কোয়ার করো, থ্রি ইকুয়াল টু হয়ে যাবে পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইন্টু কিউ, স্কোয়ার করলাম, তাহলে থ্রি কিউ হয়ে যাবে হলো পি স্কোয়ার বাই কিউ। সেম আমার এখানে ক্লাস লেগে গেল, এটা হলো গিয়ে তোমার পূর্ণ সংখ্যা, আর এটা হয়ে গেল তোমার অপূর্ণ সংখ্যা। কেন অপূর্ণ সংখ্যা? কারণ পি আর কিউ যেহেতু সহমৌলিক, পি আর কিউ সহমৌলিক, সুতরাং পি স্কোয়ার কিউ সহমৌলিক। পি স্কোয়ার কিউ কি সহমৌলিক। বুঝতে পারছো কি আমার কথা? তাহলে এটা খুবই সহজ একটা প্রমাণ না? তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারো যে তাহলে রুট থ্রি একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা যে জিনিসটাকে ট্রু ধরে আগেছি সেই জিনিসটা ফলস প্রমাণিত হয়েছে, তাহলে এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, এটা এটা একটু ভালো মজার ম্যাথ। ঠিক আছে, প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে একটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা প্রমাণ করতে পারবা কি তোমরা? তাহলে আমরা প্রথমে কি ধরে নিই? আমরা প্রথমে সংখ্যাগুলোকে ধরে নিই। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে কি মাথায় রেখেও কিন্তু, এই যে দেখো এখানে কিন্তু আর কোনো কিছু বলবে না, এখন স্বাভাবিক সংখ্যা বলে দিচ্ছে। স্বাভাবিক সংখ্যা মানে হলো 0 এর থেকে বড় পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলতেছে। তাহলে আমি ধরে নিই যে একটা স্বাভাবিক সংখ্যা হলো x, তাহলে আরেকটা কি হবে? x প্লাস 1, যেহেতু ক্রমিক তাই না? পরেরটা কি হবে? x প্লাস 2, তারপরটা কি হবে? x প্লাস 3। এদের গুণফলের সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এদের গুণফলের সাথে যোগ করবা কত? 1, এবং যোগফলটা একটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করি? গুণ করে দিই, তাই না? হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমরা করি ম্যাথটা। তাহলে পুরো রাশিটাকে আমরা নেই, রাশিটা হলো সাপোজ পি রাশি। পি রাশিটা কি আসলে? এগুলো সবগুলার গুণফল x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, আর এদের সাথে আবার তুমি কত যোগ করবা? 1 যোগ করবা। এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন কি করব? গুণ করব। গুণ করার সুবিধার্থে আমরা একটা কাজ করব, ঠিক আছে? কি কাজ? দেখো এখানে একটু সহজ করার জন্য এই জিনিসগুলো আসলে লাগবে তোমাদের সামনেই,
বাট আমি এখানেই শিখাই দিই হালকা পাতলা আর কি, তাহলে আগে থেকে শিখলে তোমাদের সুবিধা হবে। এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। এখন আমরা চারটা একসাথে গুণ করতে গেলে বড় হয়ে যাবে, বুঝছো না? আমরা আগে দুটো দুটো করে গুণ করি। এখন কথা হলো আমি চাইলে কিন্তু এমন করতে পারি যে, আচ্ছা আমি চাইলে এই দুটাকে গুণ করতে পারি এবং এই দুটাকে গুণ করতে পারি, চাইলেই করতে পারি, বুঝতে পারছো? কিন্তু আমি এটা করব না। আমি কি করব, দেখো এখানে 0 আছে আর এখানে যে 3 আছে, এই দুটো যোগ করলে কত হয়? 3 হয় না? আবার এখানে যে 1 আছে, এখানে যে 2 আছে, এই দুটো যোগ করলে কত হয়? 3 হয় না? আমি এখানে একটু অ্যানালজি খাটাবো, খাটাই এটা আর এটা, এই দুটা গুণ করব আর এই দুটা গুণ করব। বুঝতে পারছো কেন করলাম এই জিনিসটা? কারণ এটা দিয়ে আসলে ম্যাথ শর্ট হয়, ম্যাথ সহজ হয়। এই জিনিসটা সবসময় মাথায় রেখো, বুঝতে পারছো? যদি কখনো দেখো যে সিমেট্রি দাঁড় করানো পসিবল হচ্ছে, তাহলে সবসময় সিমেট্রি দাঁড় করানোরই চেষ্টা করবা। তাহলে এখন আমরা ম্যাথ করি। তাহলে এখানে আসলে ওই 0-র সাথে 3 যোগ করে, মানে 3 গুণ করে, যে 3 যোগ করে যে 3 হচ্ছে, এটার জন্য এখানে x প্লাস 0 লিখছি, এর ছাড়া আর কিছুই না। তাহলে এটাকে x ই রাখলাম এখন আমি, আর x এর সাথে কাকে গুণ দেব? x প্লাস 3 কে। আর এখানে হলো x প্লাস 1 এর সাথে x প্লাস 2 কে গুণ দেব। ম্যাথটা যেন সহজ হয়, জাস্ট এই জন্য এই জিনিসটা করা, আর কিছু না। তাহলে এটা যদি গুণ দিয়ে দিই তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস 3x, তাই না? আর এটা যদি গুণ দিয়ে দিই তাহলে কি হবে দেখো, x স্কোয়ার প্লাস x প্লাস 2x, 2x প্লাস হয়ে যাবে হলো 2 প্লাস হয়ে যাবে 1। আচ্ছা, এখান থেকে আমি এখানে যাই। তাহলে দেখো হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে ওখানে গেলে কি হবে? x স্কোয়ার প্লাস 3x থাকলো, আর এখানে হয়ে গেছে কত? x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই দুটো গুণাকারে আছে, আবার এদের সাথে কত আছে? প্লাস 1 আছে, তাই না? আমি x স্কোয়ার প্লাস 3x এটাকে আমি ধরে নিচ্ছি হলো m। এটা যদি m হয় তাহলে এটাও m না? অবশ্যই m। তাহলে কি আসতেছে দেখো, m ইন্টু m প্লাস 2 প্লাস 1, গুণ করে দাও তো কি আসবে? m স্কোয়ার প্লাস 2m প্লাস 1, তাহলে কি আসতেছে? m প্লাস 1 হোল স্কোয়ার। কারণ m কাকে ধরছিলা? m ধরছিল হলো x স্কোয়ার প্লাস 3x কে, ওটা বসাই দাও ফাইনালি। তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমার যে পি রাশিটা ছিল, সেই পি রাশি থেকে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, বুঝতে পারছো? মানে স্কোয়ার আকারে প্রকাশ করতে পারতেছে। তাহলে স্কোয়ার আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমার এখানে তুমি লিখে দিতে পারো যে হ্যাঁ এটা প্রমাণিত। বুঝতে পারছো তাহলে? ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা হয়ে গেল আমাদের। আচ্ছা, সামনে আগাই। ও আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট দিনে আরো একটু জটিল জটিল ম্যাথ করব। আজকে ক্লাসটা তুলনামূলক সহজ ছিল, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা বোঝা উচিত আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এসডব্লিউ কি? এসডব্লিউ হলো যেগুলো করলাম এগুলো ভালো মতো একটু দেখবা বাসায়। আমি আজকে তেমন কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, বাট নেক্সটে কিন্তু পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তোমরা অনুসন্ধানের ম্যাথগুলো দেখতে পারো, অনুসন্ধানের ম্যাথগুলা কোনগুলা কোন ক্যাটাগরির ম্যাথ, এই জিনিসগুলো একটু দেখতে পারো, তাহলে তোমাদের জন্য নেক্সটে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা অনেক সহজ হয়ে যাবে। তারপরে আমি সবসময় বলি যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নির্দ্বিধায় আমাদেরকে কোয়েশ্চেন করতে পারো। কোয়েশ্চেন করলে মানে কোনো কিছু একটা শেখার অন্যতম একটা উপায় হলো জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করলে মানুষ তাড়াতাড়ি শিখে, তাই অবশ্যই নির্দ্বিধায় জিজ্ঞেস করবা। ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারো, সমস্যা নেই। আর তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা নিজেরা একটু আমাদেরকে সাপোর্ট করো, আমাদের এফবি গ্রুপটা, তারপর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, জয়েন হয়ে যাও। আমরা তো সবকিছু তোমাদের জন্যই করতেছে, তাই না? তো তোমরা তো যারা ক্লাস করতেছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও বা ক্লাসগুলো করো,
কোনো যদি রিভিউ থাকে, কোনোভাবে যদি ভালো করা যায় তোমাদের জন্য, যেটা ভালো হবে সেটার জন্য আমাদেরকে জানাবা। আমরা চেষ্টা করব তোমাদের জন্য যেটা করলে ভালো হয় সেটাই করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ ধরে আমার ক্লাসটা করার জন্য।